নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব আগস্ট মাস নিয়ে। 10ই আগস্ট থেকে 16 অগস্ট এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, মূলত 9টি দিক নিয়ে আমি আলোচনা করব, 9টি অবস্থান নিয়ে আমি আলোচনা করব, 9টি প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব এবং সর্বোপরি আগস্ট মাসের এই কয়েকটা দিন 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে যে মূলত 9টি ঘটনা ঘটবেই তা নিয়ে আমি আলোচনা করব। আমার এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে হবে, তার কারণ স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে বা কারোর প্রেডিকশন করা আমার সম্ভব নয়। তার কারণ পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায়, সেখানে কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, সুতরাং কালপুরুষ ছকও কিন্তু আলাদা। এখন কালপুরুষ ছকটা কি? কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক জিনিস নয়। যখন আমি মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট হ্যান করে মিন 12, তাহলে সেটা কিন্তু কালপুরুষ ছক হলো। আর কালপুরুষ ছক হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এখন কালপুরুষ ছকের প্রয়োজন কেন পড়ে? যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তখন হাত দেখা দ্বারা যে প্রেডিকশন, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। যদিও সেটা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, জন্ম থেকে জন্মান্তর এই হাত দেখাটা চলে আসছে, কিন্তু হাত দেখা, খোরা পদ্ধতি, এগুলো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। এখন প্রশ্নই আসতে পারে, কেন নয়? হাতের রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে নার্ভ আর হরমোন কি এক জিনিস? আপনারাই একটু ভালো মতন চিন্তা করে সিদ্ধান্তে আসবেন। যাই হোক, স্পেসিফিক ভাবে যদি আপনারা আপনাদের প্রেডিকশন করাতে চান, তাহলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন, ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। এটা বলতে পারলাম না, তার কারণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার আমি যতটুকু জানি পশ্চিমবঙ্গে আমি ছাড়া কেউ নেই। কেননা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু জন্ম ছক দ্বারা কখনো প্রেডিকশন করে না। জন্ম ছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে গেলে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ জানাটা বাধ্যতামূলক। জন্ম ছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে কিন্তু প্রেডিকশন করতে হয়। যদি নির্ভুল প্রেডিকশন করতে হয়, তাহলে কিন্তু এই ট্যালিটা ভীষণ প্রয়োজন।
আর যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক, একটু আগেই বললাম কালপুরুষ ছকটা কি, তার দ্বারাই কিন্তু 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। আদারওয়াইজ কখনো কোনোভাবেই কিন্তু 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব নয়। যদি মনে করেন আপনারা যে আমার কাছে আসবেন, তাহলে আমার কিছু নিয়ম আছে, 3টি নিয়ম। প্রথম, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। আবার বলছি, এক্সট্রিমলি সরি টু সে, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না। তারা আসবেন না, তারা কাউকে বলবেন নেই তুমি যাও তুমি যাও তুমি যাও, কখনো বলবেন না। বা তারা তাদের ছেলে মেয়ে, আমি তো ঢুকছি না, আনবেন না, আনবেন না। আমার চেম্বার যখন, আমি যখন প্রেডিকশন করব, তখন আমার নিয়মটাকে মানতেই হবে। এছাড়া অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, যাই একটু অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে আসি আমার সামনের সিচুয়েশনটা কেমন যাবে, বিজনেসটা খারাপ যাচ্ছে, কবে থেকে ভালো যাবে। না, আসবেন না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিশেষ করে কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না এই কারণের জন্যই, পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করলেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তারপর সব শুনে আপনি বাড়ি চলে গেলেন, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে। তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত নড়ে না। এই যে ভুলভাল কথা, আমরা এইটাকে লজিক্যাল ওয়ার্ড বলে মনে করি, হ্যাঁ, এর মধ্যে আমরা লজিক খুঁজি, কিন্তু এটা সম্পূর্ণ কুসংস্কারে আচ্ছন্ন কর্মহীন মানুষের প্রলাপ। এটাকে আমরা মেনে এসেছি, ভাগ্যে যা আছে সেটা হবেই, ভাগ্যে যেটা আছে সেটা ঘরে বসে থাকলেও হবে, তাহলে কর্ম বলে কোনো শব্দ থাকতো না। তাহলে দৃত্য দুর্বাক্তাস্তিউত্তিং ত্রাইত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নোত্তা নৃত্যে ওরাত্তাই যাইয়া ততকর্তানন্দনি সত্তা তীর্থেয়াত্তা বলে কোনো কথা থাকতো না। তাহলে সৌ কর্ম নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যদি বলে কোনো কথা থাকতো না। তাহলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ বলে কোনো কথা থাকতো না। তাহলে সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস বলে কোনো কথা থাকতো না। এবং আমরা এতটাই কুসংস্কারচ্ছন্ন হয়ে গেছি, আমরা ঈশ্বরকে পর্যন্ত কুসংস্কারে আবদ্ধ এবং আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছি। তাই জন্য আমরা জাগ্রত পীঠস্থানে গিয়ে মানত করে আসি। আমরা জাগ্রত পীঠস্থানে গিয়ে যে ঈশ্বর কথার অর্থ গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস, তার সামনে গিয়ে ভিক্ষা চাই। এটা লজ্জার। আমরা কর্ম না করে পীঠস্থানে গিয়ে আমরা অসত্য গাছের আমরা সুগলি বেঁধে আসি, আমরা বটবৃক্ষের চারিপাশে সুগলি বেঁধে আসি, মানত করে আসি। এটা অত্যন্ত লজ্জার কথা। কর্ম ছাড়া কখনো ভক্তি আসে না বা বিশ্বাসের জায়গা কখনো সৃষ্টি হয় না। থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্স ছাড়া প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কখনো সম্ভব নয়। তাহলে আপনি যদি ভীষণ সিরিয়াস হন, আমি স্যারের কাছে গেলাম, নেগেটিভিটি জানলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে অফ করব, এই মানসিকতা যদি আপনার মধ্যে থাকে, তবেই আপনি আমার কাছে আসবেন। আদারওয়াইজ নট। আমার চেম্বার ফিস 3000 টাকা, অহেতুক টাকা খরচা করতে আসবেন না। আর আমার কাছে যদি প্রেডিকশন করাতে হয়, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমার কাছে কিন্তু স্যারেন্ডার করতে হয়, শুধু মুখে স্যারেন্ডার নয়।
সারেন্ডার করার পর আমি কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করব যে সত্যি সত্যি সারেন্ডার করেছে তো। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুলা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যদি 1 নাম্বার ঘরটা দেখি, 1 নাম্বার ঘর মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো। আমি যার উপর দাঁড়িয়ে রয়েছি, আমার যে খাঁচাটা, আমার যে সিদ্ধারাটা, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে সময়টা আমি কিন্তু মানে সবচাইতে যেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাটকা রিলেটেড জায়গা থেকে সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। লাখ ফ্যাক্টরের জায়গাটা, সংযোগ সৃষ্টি হওয়ার জায়গা, এক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকা যারা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে, দেখবে অড সিচুয়েশন থেকে ওভারকামই কিন্তু করাবে, নয় ফাটকা রিলেটেড জায়গা, আর তা না হলে সংযোগ, হঠাৎ করে সংযোগ সৃষ্টি হলো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, জৈবিক সুখের জন্য, জৈবিক চাহিদার জন্য আমি কিন্তু অসৎ হয়ে যেতে পারি, ইল্লিগাল হয়ে যেতে পারি, এমনকি সেক্সুয়াল চাহিদার জন্য আমি অবৈধ সম্পর্কে পর্যন্ত আবদ্ধ হয়ে যেতে পারি। চটজলদি অর্থ ইনকামের জন্য আমি কিন্তু অসৎ পথ অবলম্বন করতে পারি, অনৈতিক কাজকর্ম করতে পারি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যখন আমি এই ইল্লিগেল বা অসৎ বা অনৈতিক কাজকর্মগুলো করব, তখন কিন্তু আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক সেটাকে সাই দেবে। এই জায়গা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এখন যদি সেকেন্ড হাউসটা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু কর্মের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা, এবং অড সিচুয়েশনে ফেসে গেছি সেখান থেকে ওভারকাম করার জায়গাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস দ্বারা। কিন্তু আক্রমণাত্মক হয়ে উঠতে পারি বা ওভার কনফিডেন্স আমার মধ্যে চলে আসতে পারে, বা দেখা যাচ্ছে আমি কিন্তু লুজ স্টক করতে পারি, বা দেখা যাচ্ছে একটা খুব সুসম্পর্ক, এক বা একাধিক, আমি এমন বিহেভ করলাম তারা কিন্তু আমার শত্রু হয়ে গেল। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। খরচের মাত্রা বেড়ে যাওয়ার জায়গাও কিন্তু বিপুল ভাবে বেড়ে যাওয়া, শুধু বেড়ে যাওয়া নয়, মারাত্মক ভাবে বেড়ে যাওয়া, এবং ওয়েস্ট অফ মানির জায়গাও কিন্তু সেখানে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, খরচা করতে হচ্ছে বলে খরচা হয়ে যাচ্ছে তা নয়, ওয়েস্ট অফ মানির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ এনার্জির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যাকে বিশ্বাস করব সে আমাকে ঠকাতে পারে, বিলিফ সিস্টেম, ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন 3 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর সূর্যের সাথে অবস্থান করছে, ভেরি নাইস, কিন্তু বুধের সাথেও অবস্থান করছে, তাহলে মনের মধ্যে ফ্লাকচুয়েশনের জায়গাটা আছে, স্ক্যাটারলি মুভ করার জায়গাটা আছে, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা আছে, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ভুল হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সর্বোপরি কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতাকে হ্রাস করে দেয়, কম্প্রোমাইজ করার ক্ষমতাকে হ্রাস করে যায়, স্যাক্রিফাইস করার ক্ষমতাকে কিন্তু হ্রাস করে দেয়, এবং ইগো প্রবলেমের জায়গা এক্সট্রিম লেভেলে কিন্তু বাড়িয়ে দেয়, এবং আমি যেটা চাইছি বা আমার মতন করে সবকিছু হবে, এই মানসিকতা কিন্তু সৃষ্টি হয়। ভেরি ভেরি কসাস এবং কনসাস
অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন 4 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে 4 নাম্বার ঘরেও কিন্তু এই আইডেন্টিটি ক্রাইসিসের এফেক্ট পড়বেই পড়বে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, আর্থিক জায়গাটা, কিন্তু ব্যক্তিগত জীবনটা কিন্তু সুখকর আমি লক্ষ্য করতে পারছি না, বিশেষ করে এই কয়েকটা দিন। তখনই সুখকর হবে, তখনই কিন্তু শান্তি বিরাজ করবে, যখন আমি যার সাথে আছি সে এক্সট্রিম লেভেলে কিন্তু কম্প্রোমাইজ করবে, স্যাক্রিফাইস করবে, অ্যাডজাস্ট করবে। তারও যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে থাকে, তাহলে এই সময়টাই কিন্তু ঘরে আগুন জ্বলে যেতে পারে, সংসার স্ম্যাশড হয়ে যেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা আমি অবশ্যই বলবো, বাহন সুখের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু দূরে ভ্রমণ করা বা গাড়ি নিয়ে দূরে ভ্রমণ করা একদম উচিত নয়। গাড়ি বিজনেস যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ নয়। মায়ের সাথে বা মাতৃতুল্য কারোর সাথে অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, বা সম্পর্কের জায়গায় ভাঙন বা স্খলন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যদি 5 নাম্বার ঘরটা খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই সময় কিন্তু বুদ্ধি তুলা রাশির জাতক জাতিকাদের কম থাকবে তা না, কিন্তু অপরচুনিটি বিপুল মাত্রায় যখন আমার কাছে এসে ধরা দেবে, তখনই কিন্তু আমি স্ক্যাটারলি মুভ করব, এইটা ঠিক না ওইটা ঠিক, ওইটা করব না এইটা করব, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার চারিপাশে যে অপরচুনিটি আসছে সেখানে ইল্লিগাল অপরচুনিটির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন আমার বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে পারছি না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শনির যে রিফ্লেকশন এবং রাহুর যে রিফ্লেকশন, রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স অনেক কমে গেছে। তার কারণ রাহুর ডিগ্রি যদি লক্ষ্য করা যায়, মাত্র 6 ডিগ্রিতে কিন্তু বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 5 নাম্বার ঘরে কিন্তু আমার ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা থাকবে, কিন্তু 5 নাম্বার ঘরটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে। আমার সফলতার জায়গা, বুদ্ধিমত্তার দ্বারা জয়লাভের জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে তখনই যখন আমি কোনো অনৈতিক বা ইল্লিগাল অ্যাক্টিভিটিস করব না। আমি যদি কোনোভাবে এবং কঠিন পরিশ্রম করব, ঘাম ঝরানো পরিশ্রম করব এবং নিয়মানুবর্তিতাকে মেনে চলব। যদি এর বাইরে চলে যাই, তাহলে কিন্তু শনির এফেক্ট নেগেটিভ দিতে শুরু করবে, শ্রাপিত সৃষ্টি হয়ে যাবে। যদিও সেটা খুব একটা পাওয়ারফুল শ্রাপিত সৃষ্টি হবে না, তার কারণ আমি আগেই বললাম রাহুর ডিগ্রি কিন্তু খুব একটা পজিটিভ নেই। কিন্তু যদি আমি লিগ্যাল অ্যাক্টিভিটিস করি, কর্ম করি, পরিশ্রম করি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কমিউনিকেশনের জায়গাটা ঠিক থাকে, ঘাম ঝরাই এবং নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলি, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি বিপুল সফলতার রাস্তা খুলে যাবে। আমি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গায় মারাত্মক ইনডিসিপ্লিন হয়ে যাবার জায়গাও আমি লক্ষ্য করতে পাচ্ছি। বেসরকারি সেক্টরে তুমি কাজ করো, তাহলে এই সময়টাই কিন্তু তোমার ক্ষেত্রে মারাত্মক ভ্যালুয়েবল টাইম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত ইম্পর্টেন্ট সময়, এটাকে কাজে লাগাও। প্রতিযোগিতা বেড়ে যেতে পারে, কিন্তু তোমার দিকে অর্গানাইজেশন, সংস্থা, বসের দৃষ্টি আছে। হঠাৎ করে কিন্তু তোমাকে অনেক দায় দায়িত্ব নিতে হতে পারে। ইরিটেশন বা ইরিটেট কখনো কিন্তু হয়ে যেও না। ঠান্ডা মাথায় কিন্তু সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ করো, কারণ এই সময়টা অনেক চ্যালেঞ্জ কিন্তু তোমাকে নিতে হবে। যদি তুমি বেসরকারি সেক্টরে কাজ করো, আইটি সেক্টরে কাজ করো, হ্যাঁ, অত্যন্ত চ্যালেঞ্জ তোমার জীবনে কিন্তু আসবেই আসবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, আবার বলছি, অন্তত 500 বার তো বোধহয় বলাই হয়ে গেছে, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, মানে অপরচুনিটি পেলে কখনো কিন্তু ছাড়বে না। কেমন কেন?
তার কারণ যেটা, তোমার কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বসের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, বা দেখা যাচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে লুজ টক করতে পারো, কলিগসদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, সাবঅর্ডিনেটদেরকে সঠিক মতন হ্যান্ডেল না করতে পারো। কিন্তু মাথায় রাখবে, তোমার উন্নতি এবং তোমার স্টেবিলিটির জন্য সাবঅর্ডিনেট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এই সময়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন 1 2 3 4 5 6 7, আবার যদি খুব ভালো মতন 7 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 7 নাম্বার ঘর বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক 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 এবং টেরিফিক তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক আমি যেটা লক্ষ্য করতে পারছি 7 নাম্বার ঘরটা। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি কিন্তু প্রচুর অপরচুনিটি আসতে পারে, সেখানে কিন্তু অনেক ফাটকা রিলেটেড মানে অপরচুনিটিও আসতে পারে। সুতরাং আমার অজান্তেই কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে যেন আমি জড়িয়ে না পড়ি। বিজনেস যখন করছি সেখানে এই মুহূর্তে এই কয়েকটা দিন টাকা ইনভেস্ট করব না, যেমন চলছে চলবে, কোনো এক্সটেন্ড করব না, নতুন প্রোডাক্ট লঞ্চ করব না। আর এই সময় কিন্তু কাস্টমার বৃদ্ধি হতে পারে, চাপ বৃদ্ধি হতে পারে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ইরিটেট হয়ে যেতে পারো। কুল ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে হবে। কেমন লাক ফ্যাক্টর মারাত্মক ভাবে কাজ করবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি খুব ভালো মতন 8 হাউসকে লক্ষ্য করি, তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, যে এই যে আমার আরো আরো আরোর চাহিদা, ফাটকা থেকে সফলতার আরো ফাটকা, নেশা অ্যাডিকশন চলে আসা, অ্যাডিক্টেড হয়ে যাওয়া, বা অনেক সময় কিন্তু অপোজিট সেক্সের প্রতি মারাত্মক চাহিদা, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য চাহিদা, অবৈধ সম্পর্ক গ্রাস করা, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আমার স্বার্থের জন্য আমি কিন্তু ঈশ্বর আল্লাহ গডের কাছে যাচ্ছি, আমার স্বার্থের জন্য কিন্তু আমি ঈশ্বরকে আরাধনা পূজা করছি। এর ফলে কি হয়ে যাবে, শুক্র বুধের ব্যাড রিফ্লেকশন মঙ্গলকেও যখন হিট করছে, কুসংস্কারকে আমি রিপ্রেজেন্ট করতে শুরু করব। ইভেন কুসংস্কারে কিন্তু আমি নিজেও নিমজ্জিত হয়ে যাব, এবং তার ফলে একটা সময় আসবে যখন আমি আমার কর্মের প্রতি দায়বদ্ধ থাকব না। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। পিতা পিতৃতুল্যকেও, পালন কর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক, ইভেন বাবা, এদের সাথে আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। আমি কোনো ভুল কাজ করছি, এনারা শাসন করলে হঠাৎ করে দেখা গেল যে আমি তাদের সাথে অহেতুক কিন্তু মুখ চালাচালি করছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদিও পিতৃভাব খুব একটা পজিটিভ নয়, বাবার সাথে কিন্তু সম্পর্কে অবনতি হতে পারে এবং বাবা কিন্তু মানসিক কষ্টের শিকার হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যদি খুব ভালো মতন দেখি 7 8 9, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মঙ্গলের যে ইম্প্যাক্ট রয়েছে, মঙ্গলের যে 6 9 কানেকশন 11 2 কে যে হিট করছে, সেটা কিন্তু 10 নাম্বার ঘরে বুধাদিত্য যোগের মধ্যে দিয়ে আসছে। আমি আজকের দিনে লিখে দিতে পারি যে 10 নাম্বার ঘর মানে 1 6 10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1 7 10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1 5 10 কানেকশন, আমার সফলতার ক্ষেত্র 1 9 10 কানেকশন, উচ্চ শিক্ষার ক্ষেত্র, লাক ফ্যাক্টর সংযোগের ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা ভাগ্যের স্থান, সেখানে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, এবং 1 4 7 10 তাহলে বুধাদিত্য রাজযোগে পরিণত হচ্ছে। সুতরাং আমাদের যে 11টা ভাব রয়েছে, তুলা রাশির 11টা ভাবের প্রত্যেকটি ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। প্রত্যেকটা দিকে কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে, এবং আমার যে অবস্থান সেখান থেকে আমি ইনক্রিজ করব। সেটাকে ধরে রাখতে পারবো না, হেলায় হারিয়ে ফেলবো, সেটা তো তুলা রাশির জাতক জাতিকাদের ব্যাপার।
কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সফলতা, জয়, স্যাটিসফ্যাকশন সুনিশ্চিত করছে। কিন্তু প্রবলেম কোথায় আসছে? এই 10 নম্বর ঘরেই কিন্তু বৃহস্পতি এবং বুধ বসে রয়েছে। আমি যদি অন্য কাউকে বেশি বিশ্বাস করি, সেলফ কনফিডেন্সের জায়গাটা যদি ডিটোরিয়েট করে যায়, স্ক্যাটার্ডলি যদি মুভ করি, হ্যাপাজার্ডলি যদি সিদ্ধান্ত গ্রহণ করি, সেলফ কনফিডেন্স বলে যদি কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু যতটা পাওয়ার ততটা আমি পাবো না। কেমন? এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 11th হাউসকে যদি দেখা যায়, তাহলে চন্দ্রকেতুর ব্যাড রিফ্লেকশন মারাত্মকভাবে হিট করছে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ এমন করছি যার ফলে আমি যে কর্মটা করলাম তার কর্মফলটা সঠিক মতন পেলাম না। বন্ধুত্বের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। সফলতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে গুপ্ত শত্রু তৈরি হচ্ছে বা শত্রু তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমার জন্যই তৈরি হচ্ছে যদি আমি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 12 নম্বর ঘরে শুক্রের অবস্থান। প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই সময় ডিভোর্স ফাইল প্রচুর হবে, 498 কেস প্রচুর হবে, ছাড়াছাড়ি, সেপারেশন প্রচুর হবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরকে শুক্র হিট করছে। আর অবৈধ সম্পর্ক, অবৈধ চাহিদা এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিস, সেটাও কিন্তু প্রচুর আমি লক্ষ্য করতে পারছি। আমি পরিশেষে আবার বলছি, তুলা রাশির জাতক জাতিকারা অনৈতিক যদি হয়ে যায় এবং অবৈধ ক্রিয়াকর্মের সাথে যদি যুক্ত হয়ে যায় এবং অ্যাডিকশন, দেখা যাচ্ছে অবৈধ সম্পর্কটা নেগেটিভ, বুঝতে পারছি কিন্তু ছাড়তে পারছি না, বা দেখা যাচ্ছে আমি অনৈতিক কোনো কাজকর্ম করছি, আমি বুঝতে পারছি নেগেটিভ, তবুও ছাড়তে পারছি না, অর্থের নেশা এত, তাদের পতন কিন্তু অনিবার্য এবং অনিবার্য। আজকের মতন এইটুকুই। নমস্কার।